আজ আন্তর্জাতিক নারী দিবস। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি। এই দিনটি শুরু 1857 সালের 8ই মার্চ। সে সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সূচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম 12 ঘন্টা থেকে কমিয়ে 8 ঘন্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে সে সময় গ্রেফতার হন বহু নারী, কারাগারে নির্যাতিত হন অনেকেই। 3 বছর পরে 1860 সালের একই দিনে গঠন করা হয় নারী শ্রমিক ইউনিয়ন। 1908 সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানায় প্রায় 1,500 নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক 8 ঘন্টা কাজ করার অধিকার। 1910 সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দেশের চা শিল্পের অন্যতম কারিগর নারী শ্রমিক, অথচ সেই নারী শ্রমিকরা আজও দেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে বংশানুক্রমে তারা চা বাগানে বাস করছে। শ্রমিক নেতারা জানান, দাবি দেওয়া নিয়ে কথা বললেই ব্রিটিশ আইনে ধরিয়ে দেওয়া হয় অভিযোগপত্র। তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ তাদের প্রত্যাশা একটি নিশ্চিত জীবন। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সবুজ চা পাতা আর কালচে তামাটে হাত, এ দ্বৈত পরশেই আজ চা শিল্প প্রতিষ্ঠিত। সেই তামাটে হাতের নারীদের তোলা চা পাতা কারখানার বৈদ্যুতিক যন্ত্রে রূপান্তর হয় হরেক রকমের চায়ে। দুটি পাতা একটি কুড়ি উঠে আসে যে নারীদের হাতের ছোঁয়ায়, সেই নারীরা আজও অধিকার বঞ্চিত। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার অভাব, আবাসন সংকট, চিকিৎসা সমস্যা আরো অনেক কিছু। তবুও তারা ঘাম ঝরাচ্ছেন চা শিল্প বাঁচাতে। ঝড় বৃষ্টি হলে আমাদের থাকার মতো রকম জায়গা নম্বরগুলোতে নাই। বৃষ্টিতে তো ভিজতেছি চা বাগানে, কিন্তু বাসায় গিয়েও ভিজতে হয়। এমনকি যে বাচ্চা নিয়ে রাতভর ঘুমাতে পারি না, কুড়ে নিয়ে বসতে হয়। দেশের 166টি চা বাগানের মধ্যে 92টি মৌলভীবাজারে। আর এই চা বাগানগুলোতে নিয়মিত চা শ্রম দেন 90,000 শ্রমিক, যাদের সিংহভাগই নারী। এছাড়া রয়েছে অস্থায়ী নারী শ্রমিকও। নিয়মিত শ্রমিকরা কিছু সুবিধা পান, কিন্তু অস্থায়ী শ্রমিকরা রেশন, প্রভিডেন্ট ফান্ড কিছুই পান না। লাকড়ি আনিয়ে ঘাস আনিয়ে বেচতে হয়, সংসার চলে না। 6 বছর বা 5 বছর হলে তাদেরকে রেশন দেওয়া হয় বাচ্চাদের। যখন 12 বছর হয় তখন রেশনটা কাটিয়ে দিতে হয়। এছাড়া চিকিৎসা ও আবাসন নিয়েও রয়েছে তাদের অভিযোগ। বাগান কর্তৃপক্ষকে বছরের পর বছর বলার পরও এসবের কোনো সমাধান পাননি তারা। পানি বোতলে রাখি, পানি খায়, কাজ করি, অথচ অনেকের মানুষের আছে প্রেসারও হয়ে যায়। সাহেব বাবুরে মারতে 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 তো টিন দিব, তো খুঁটা দিব, একটা ওয়াল পড়ে গেলে দৌড়তে দৌড়তে তার বাদে ওয়াল দিব। এদিকে নারী শ্রমিকদের অধিকারের কিছু মৌলিক বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করলেও তেমন কোনো ফল হয় না বলে জানান মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা। বিশেষ করে বাগানে নারী চা শ্রমিকদের আলাদা শৌচাগার এবং প্রক্ষালন কক্ষ না থাকায় অসুবিধার মুখোমুখি হতে হয় তাদের। প্রসূতিকালীন সময় থাকে, তাদের প্রসূতি সময়ে ছুটি এবং ভাতা, ঔষধ, চিকিৎসা, স্যানিটেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। অল্প কিছু প্রাইমারি শিক্ষক আছে, প্রাইমারি বিদ্যালয় আছে, কিন্তু পর্যাপ্ত নাই। আমরা পিছিয়ে আছি শিক্ষা থেকে। সরকার যদি তাদের নজর না দেয়, তাহলে বেকারত্ব জীবন, যাদের বেকারত্ব জীবন এই মহিলাদেরকে, তাদের কিন্তু অভিশপ্ত জীবন হয়ে চিরকালে অভিশপ্ত জীবন থেকে যাবে। সারা দেশে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে কর্মরত চা শ্রমিকদের সংখ্যা প্রায় 1,30,000। এর মধ্যে প্রায় 70% উপরেই আছেন নারী। শারমিন স্বপ্না, 71। বিশ্ব নারী দিবসে নারী পোশাক শ্রমিকদের বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, বিশ্ব নারী দিবসে নারী পোশাক শ্রমিকরা কি বলছেন? তারা কর্মক্ষেত্রে কতটুকু নিরাপদ এবং তারা কি বৈষম্যের শিকার হচ্ছেন? জানা 100 বছরেরও আগে যে নারী দিবসটির সূচনা হয়েছিল এবং যে নারী দিবসটা আনুষ্ঠানিকভাবে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারার উদ্যোগে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রার পর থেকে এখনও তাদের অধিকার পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তারা এখনও পর্যন্ত
নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, তারা কর্মক্ষেত্রে হচ্ছে, বাসা বাড়িতে হচ্ছে। গাজীপুরের যে লক্ষ লক্ষ নারী শ্রমিক রয়েছে তাদেরও নানা অভিযোগ রয়েছে যে তাদের কর্মক্ষেত্রে তারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো এখনো পর্যন্ত নাই। তারা বলছেন যে অনেক জায়গায় তারা যে 8 ঘন্টা কাজ করার কথা, সে 8 ঘন্টার বদলে বেশি সময় কাজ করতে হচ্ছে। অনেক জায়গায় তাদের ডে কেয়ার সেন্টার শিশুদের জন্য যে থাকার কথা সেটা নাই। শিশুদের যে আলাদাভাবে মাতৃকালীন সময়ে যে ছুটি পাওয়ার কথা লম্বা, সেই সুযোগ তাদের নেই। অর্থাৎ তারা কর্মক্ষেত্রে এইভাবে বঞ্চিত হচ্ছে। কোথাও কোথাও তাদেরকে বৈষম্যমূলক আচরণও করা হচ্ছে, অর্থাৎ তাদের কম বেতন দেওয়া হচ্ছে পুরুষদের তুলনায়। আর যাওয়া আসার ক্ষেত্রেও তাদের নানা ধরনের সমস্যা রয়েছে। তারা প্রতিনিয়ত রাস্তাঘাটে ইঞ্জিনের শিকার হচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের কর্মক্ষেত্রে যেমন সুরক্ষা নাই, আসা যাওয়ার ক্ষেত্রে সুরক্ষা নাই, এমনকি তারা বাসা বাড়িতে যেও নানা ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন। বলতে গেলে এই যে বৈষম্যের শিকার হচ্ছেন, তারা চাচ্ছেন ক্ষমতা, তারা চাচ্ছেন ন্যায্যতা, তারা চাচ্ছেন তাদের অধিকার, তারা চাচ্ছেন মর্যাদা। তারা বলছেন যে তারা গার্মেন্টস কর্মী হিসেবে বা বিভিন্ন পোশাক কারখানার কর্মী হিসেবে তারা সমাজে সেই ধরনের মূল্যায়নও পাচ্ছেন না। তাদেরকে এক ধরনের হেয় চোখে দেখা হচ্ছে। তারা চাচ্ছেন যে তাদের যে অধিকার, তাদের যে মর্যাদা, সেগুলি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক এবং তাদের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, কর্মক্ষেত্র রয়েছে, সেখানে যেন পুরোপুরি তাদের সুরক্ষা দেওয়া হয়। ধন্যবাদ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গাজীপুর থেকে নারী পোশাক শ্রমিকদের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল সরকার। চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন খাগড়াছড়ির তেজশ্রী চাকমা। সেই স্বপ্ন পূরণ করে হয়েছেন একজন সফল উদ্যোক্তা। পাহাড়ি নারীদের পোশাক পিনন হাদি দিয়ে বিভিন্ন ডিজাইনের কুর্তি, টপস, স্কার্ট ও ব্লাউজ বানিয়ে পরিচিতি পেয়েছেন। এখন তিনি স্বপ্ন দেখছেন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করার। নারী দিবসে সফল এই নারী উদ্যোক্তার গল্প জানব রূপায়ণ তালুকদারের তথ্য ও ছবিতে। খাগড়াছড়ি শহরের তেজশ্রী চাকমা, যার জন্ম বেড়ে ওঠা এই শহরেই। বাবা মার 2 সন্তানের ছোট মেয়ে তেজশ্রী পড়াশোনার গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন সফল এক উদ্যোক্তা। তেজশ্রীর মা সুস্মিতা চাকমা কাজ করতেন পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী পোশাক পিনন হাদি নিয়ে। মায়ের সাথে সাথে মেয়েও স্বপ্ন দেখেন এই পোশাক নিয়ে কাজ করার। এরপরই গড়ে তোলেন ফিউশন মার্ট নামের নিজের দোকান। তার কাজের পুরোটা অংশ জুড়েই থাকে এই পিনন হাদি, যা দিয়ে তিনি তৈরি করেন বিভিন্ন ডিজাইনের টপস, স্কার্ট, কুর্তি, ব্লাউজ সহ নানা ঐতিহ্যবাহী পোশাক। কাজের প্রসার বাড়াতে নানা সময়ে তিনি অংশ নিয়েছেন বিভিন্ন প্রশিক্ষণে, পেয়েছেন পুরস্কারও। আমি দেখেছি আমাদের ট্রেডিশনাল পোশাক আশাকের কালচার দেখে অনেকজনই খুব কিউরিয়াস থাকে, তো আমাদের পিনন হাদি সম্পর্কে অনেক কিছু জানতে চাই। তো সেই সূত্র থেকেই কিন্তু আমার পিনন হাদি নিয়ে কাজ করা। এই নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেন ভবিষ্যতে আমি, যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং আর প্রোডাকশন দুটোটারই খুবই প্রয়োজন, এই কারণে আমি তাঁতের একটা কারখানা করতে চাই যেখানে প্রোডাকশন করতে পারবো এবং আমরা বুননের কাজটাও করতে পারবো। মেয়েকে নিয়ে গর্ব করেন তপন বিকাশ চাকমা ও সুস্মিতা চাকমা। তারা জানান সবসময় মেয়ের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছেন। তার আগ্রহ উৎসাহ দেখে আমরা ওনাকে সাপোর্ট দিচ্ছি। উনি নিজেরাই সেলাই জানে এবং ডিজাইন জানে, উনি তার ডিজাইন মতো আমরা সেলাই করে দিই এবং দিয়ে দোকানে আমরা বিক্রি করি। ব্যবসা করার জন্য অনুপ্রেরিত হয়ে এখন দোকান চালাচ্ছে, ব্যবসা করতেছে। উদ্যোক্তা, একটা নারী উদ্যোক্তা হিসেবে ভালো কাজ করতেছে। তেজশ্রীর এমন সাফল্যে খুশি সরকারি এই কর্মকর্তা। যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। তার উদ্যোগ দেখে আমাদের এত ভালো লেগেছে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের অদম্য নারী যে উদ্যোক্তা আছে, যে প্রোগ্রামটা আছে, কর্মসূচি, সেখানে সে যদি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ক্রাইটেরিয়ার সাথে মিলে যায়, সেখানে আমরা তাকে রাখবো। সে ব্যাপারে আমি আশা রাখতে পারছি। পিনন হাদির তৈরি বাহারি পোশাক পাওয়া যায় তেজশ্রীর ফিউশন মার্টে। মনিরা কাজুরি, ৭১। বিশ্ব নারী দিবসে নারী কৃষি শ্রমিকদের বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, বিশ্ব নারী দিবসে নারী কৃষি শ্রমিকরা কি বলছেন? দিবসটি সম্পর্কে তারা কতটুকু জানেন আর সার্বিক অধিকার সম্পর্কে তারা কতটুকু সচেতন, জানাবেন।
ফারজানা, শুরুতেই আপনাকে নারী দিবসের শুভেচ্ছা, পাশাপাশি আপনার মাধ্যমে সকল নারীদেরকে শুভেচ্ছা জানাতে চাই। আর কৃষি নারী শ্রমিক, আমরা মানিকগঞ্জে আসলে দীর্ঘদিন ধরে কৃষি নারী শ্রমিকদের নিয়ে কাজও করেছি। এখন আগের তুলনায় কৃষি নারী শ্রমিক কমে গিয়েছে। একসময় আমরা 17-18 সালে যখন এখানে কাজ করেছিলাম 5,000-এর উপরে কৃষি নারী শ্রমিক ছিল এখানে, এবং যে এই কর্মজীবী নারী সংগঠন ছিল তাদেরকে একত্রিত করে তাদের যে অধিকার সম্পর্কে বলা হতো। আর যেমনটি আপনি জানতে চেয়েছেন যে কৃষি নারী শ্রমিকরা তারা এই দিবসটি সম্পর্কেও আসলে খুব একটা জানে না। তারা একদিকে বাসায় বা বাসা বাড়িতে কাজ করে, পাশাপাশি কৃষি ক্ষেতে কাজ করে, তারা জানে যে তাদের কাজই করতে হবে। তো আমি আজকেও যে সকালে যখন আসছিলাম একটি কৃষি খামারে আসছি, এখানে আছেন একজন কৃষি নারী শ্রমিক কুলসুম বেগম, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে আসলে আমরা তো দিবস জানি না, আমরা কাজই করি, অনেক বছর ধরে তারা কৃষি কাজই করেন। তো এরকম অন্যান্য যে কৃষি শ্রমিকরা আছেন তারা কিন্তু একই অবস্থা। তো আমরা এখানে একটু যিনি আছেন বলছিলাম যেমনটি কুলসুম বেগম, তার সাথে আমরা একটু কথা বলবো। যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দুজন কৃষি নারী শ্রমিক, তারা কিন্তু ওই যে একটি ক্ষেত বেগুন ক্ষেতে তারা কাজ করছেন, পাশাপাশি অন্যান্য যে ক্ষেতগুলি আছে বাইরে সেখানেও দিকে আমরা দেখছিলাম যে তারা কিন্তু কাজ করছেন। তা আমরা একটু এখানেও কথা বলি, জেনে নিই যে এখানে যিনি আছেন কুলসুম বেগম, যে তিনি আসলে এই দিবস সম্পর্কে কতটুকু জানেন আমরা একটু জানি। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি। আজকে তো বিশ্ব নারী দিবস, আপনি জানেন কি না? আপনারা তো কাজ করেন, মাঠেও কাজ করেন, আবার ঘরেও কাজ করেন। তো এই দিবস সম্পর্কে আপনারা কতটুকু জানেন, আর কত বছর ধরে আপনি কৃষি কাজ করেন? আমি 25 বছরের মতন কৃষি কাজ করি, কিন্তু যা এই দিবস আমরা জানি না, আজকে শুনলাম প্রথম। এই বুনি, বেগুন বুনি, ধুন্দুল বুনি, শশা বুনি, অনেক কিছু করি, জাংলা ক্ষেত, সবজি ক্ষেত, ডাটা বুনি, ভেন্ডি, করলা, অনেক কিছু বুনি। কিছু বুনছি, কিছু আছে, আবার যে ফিরে নতুন করে বুনছি। কালকে পানি দিল জ্বালা। এই যে বাইরে কাজ করেন, আবার কর্মক্ষেত্র কাজ করেন, আবার বাড়িতেও তো কাজ করেন, তাতে আপনারা কতটুকু সম্মান বা মর্যাদা পান কিনা? সম্মান পুরুষ পোলাই করে কাজ, সাথে সহযোগিতা করি, তাকে একলা কষ্ট হয়, করলে তার একটু উপকার হয় বা একটু আসান পায়, একটু ঝগড়াঝাটি একটু কম হয়। তার জন্য আমারও ভালো হয়, একটা জিনিস খেতে খোলায় বুনি, যে সময় যেটা দরকার পড়ে হাত দিয়ে নিয়ে খাইতে পারি, 2-1 কেজি নিজেও বেচতে পারি, আর নিজের আবিল্য করতে পারি। সেই হিসাবে ভালো হয় কৃষি কাজ করলে। কিন্তু সম্মান বা মর্যাদা আছে কিনা, কতটুকু পরিবারে বা বাইরে কতটুকু সম্মান পায়? সম্মান তো পাই, বা আমরা কৃষি কাজ করি, একজনের দরকার পড়লে এসে গ্রামে তাও নিয়ে হারে, বাড়ি থেকেও কাজ করি, দেখে স্বামীতে একটু দেখে শুনে নাকে অসুখ বিসুখ করলে চিকিৎসা করে তারা, তাছাড়া তো করতো না, পয়সা থাকে করে। আচ্ছা, আর যদি কাজ না করতেন সেটি করতো না নাকি? একটু কমই করতো, তার কাছে টাকা থাকলে তো করবো। এখন তো সাথে করি, একটা কামলা কম লাগে আমি যদি কাজ করি হাতে, আর না করি তার তো যেটা খরচ করবো এটা তো কামলার পিছিয়ে যায়। তা আমরা সাথে করি দেয়, একটু খরচ কমায়, ওটা আমরা ভাঙ্গে নিজের আবিল্য করতে পারি বাড়ি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে যে ফারজানা, এখানে কৃষি নারী শ্রমিক যারা, তারাও কিন্তু বলছিলেন তারা মর্যাদার বিষয়টি তারা বলছেন যে না, তারা আসলে এই মর্যাদা আছে তাদের, ঘরে যখন কাজ করে তখন তারা মর্যাদাটা পান, যদি কাজ না করেন তাহলে হয়তো তারা সেই মর্যাদাটা পায় না। হ্যাঁ, কিন্তু নারী দিবস সম্পর্কে তাদের খুব একটা ধারণা নাই। তারা বলছেন যে আমরা কাজ করি, এটাই তাদের, এতটুকুই তারা জানেন আর কি। ধন্যবাদ মিহির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আন্তর্জাতিক নারী দিবসে নারী কৃষি শ্রমিকদের খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। করোনার সময় বেকার স্বামীর পাশে দাঁড়াতে যুব উন্নয়নের প্রশিক্ষণ আর 2000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন পথযাত্রা। তার কাজের সীমানায় এখন যুক্ত হয়েছে পশুপালন, পোশাক তৈরি, জুতা, মোবাইল ব্যাংকিং, বাগান সহ একাধিক উদ্যোগ। 4 বছরে সেই ব্যবসার পুঁজি এখন প্রায় 250 কোটি টাকা। এখন সরকারি সহায়তা পেলে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চায় সাগরিকা। জামালপুরের সরিষাবাড়ি থেকে মমিনুল ইসলাম কিসমতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আগে থেকেই জানতেন টেইলরিংয়ের কাজ। 2020 সাল
করোনাকাল। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গৃহবধূ সাগরিকা আক্তার কাজহীন স্বামীর পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াতে যুব উন্নয়নের গরু মোটাতাজা করার প্রশিক্ষণ নেন। পুঁজি মেলে সাকুল্যে ২,০০০ টাকা। নিষ্ঠা আর সাফল্য দেখে যুব উন্নয়ন অধিদপ্তর অল্প সময়ের ব্যবধানে সাগরিকাকে উদ্যোক্তা হিসেবে ১,৫০,০০০ টাকা ঋণ দেয়। এরপর কেবলই মেধা, সাহস আর কঠোর পরিশ্রমের উপাখ্যান। এই পর্যায়ে এখন আসার পেছনে আমার ফ্যামিলির একটা সাপোর্ট আছে, যেমন আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমার ভাই বোন, এগুলো আমার হাজবেন্ড, এগুলো সবাই আমাকে অনেক আমার এই সফলতার পেছনে তাদেরও খুব উৎসাহ জাগছে। তার প্রকল্পে রয়েছে গরু মোটাতাজাকরণ, ছাগল, হাঁস মুরগি, কবুতর পালন, পোশাক তৈরি ও বস্ত্রালয়, মনোহারি দোকান, শু হাউস, মোবাইল ব্যাংকিং, কসমেটিক্স, লিচু বাগান ও শাকসবজির বাগান। টুকটাক কাপড় বানায়, কাপড় বেচে এবং সেলাই করে। দেখা যায় যে মোটামুটি ভালোই এলাকার ভিতরে সারা পাওয়া গেল। আমার মেয়ের সেলাই মেশিন চালায় এবং সিট কাপড়, কসমেটিকের দোকান, অনেক কিছু তার আছে। সাগরিকার দোকান ও দর্জির কাজের জন্য উপকৃত হয়েছেন এলাকাবাসী। তাকে দেখে আগ্রহী হচ্ছেন অন্য নারীরাও। আমরা এখান থেকে মোবাইলের টাকা উঠাই, কাপড় চোপড় বানাই, হাঁস মুরগি, কবুতর সবকিছু করে এবং গরু ছাগলও পালে সবকিছু করে। আমাদের এখানে আসতে সহজ হয়, তার জন্য আমরা এখানে অনেক সবকিছু হয়। সাগরিকার সাফল্য অন্য নারীদের উদ্বুদ্ধ করবে জানিয়ে যুব উন্নয়ন কর্মকর্তা বলছেন, প্রশিক্ষণ ও পুঁজি সরবরাহের চেষ্টা সবসময় থাকবে অধিদপ্তরের। ইতিমধ্যে সে তার দক্ষতা এবং প্রশিক্ষণ কাজে লাগিয়ে এখন সে একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে উঠেছে। আমরা সার্বক্ষণিক সাগরিকাকে পরামর্শ দিয়ে থাকি। এখন সরকারি সহায়তা পেলে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব বলে মনে করেন এই সফল নারী উদ্যোক্তা। সরকার যদি নিজে থেকে আমার যদি একটু সহযোগিতা করে, তাহলে আমি এটা আরো প্রজেক্টটা বড় করতে পারবো, আমার আরো উৎসাহটা বাড়বে। আমার দেখা থেকে আরো আশেপাশে যারা আছে, যারা এগুলা করতে চায়, ওদেরকেও আমি উৎসাহ দিতে পারবো। হাসান আহমেদ, ৭১। রমজানের প্রথম শুক্রবার কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া। সারা দেশে লেবু, কাঁচামরিচ, বেগুনের দাম যথারীতি চড়া। তবে অন্যান্য সবজির দাম তুলনামূলক কম দেখা গেছে। উত্তাপ ছড়াচ্ছে মাছ মাংসের বাজার। সহকর্মীদের দেয়া তথ্য ও ছবিতে প্রতিবেদন। রমজানের প্রথম শুক্রবার খুলনার বাজারগুলোতে উপচে পড়া ভিড়। রোজদারদের খাবারের তালিকায় রাখা সজনা কেজি প্রতি ২০০ টাকা, ঢেঁড়স ১২০, করলা বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮৫ টাকাতেই। শসা হলো ৫০ টাকা কেজি, খিরে হলো ৬০ টাকা কেজি, আর ফুলকপি ৪০ টাকা কেজি। বাড়তি হলো ভেন্ডি, পটল, উস্তা, বেগুন, কুমিল্লার বাজারে শতক ছুঁয়েছে লেবুর হালি। লেবুর সাথে পাল্লা দিয়ে শসাও বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ঝাল বাড়ছে কাঁচা মরিচে। সবজির দাম তুলনামূলক কম থাকলেও চাহিদা থাকায় বেড়েছে ধনেপাতা, পুদিনা পাতা, বেগুনের দাম। ছোলা মুড়ির দাম স্থিতিশীল থাকলেও খেজুরের দাম বেশি। চালের বাজারে মোটা ও চিকন সব ধরনের চালের দাম ক্রমাগত বাড়ছে। বিক্রেতারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে চাহিদা বাড়া পণ্য মজুত করে দাম বাড়িয়ে দিচ্ছে। এদিকে বেড়েছে মুরগি ও মাছের দাম। সোনালী মুরগি ২৮০ টাকা, গরু ৮০০ এবং খাসির মাংস ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুক্রবার সিলেট নগরীর বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। শসার কেজি ৪০, বেগুন ৪০, মরিচ ৪০, করলা ৬০ এবং লেবু ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে। বেগুনের রেটটা খুব বেশি ছিল, এখন বেগুনের রেটও কমছে, ৪০-৫০ টাকা কেজি। প্রথম যেন আছে ৬০-৭০ টাকা, ৮০ টাকা কেজি আছে। মোটামুটি আম্মা যে দাম গাইছেন মোটামুটি দামের ভিতরে আছে। আর আগামী গত সপ্তাহ থেকে এই সপ্তাহ মোটামুটি দামটা ভালো আছে। এদিকে মানিকগঞ্জে শাকসবজির দাম কম থাকলেও বেড়েছে শসা, লেবু ও বেগুনের দাম। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া শসা ৮০ টাকা ও বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। শসার দাম হচ্ছে ডাবল হয়ে গেছে। রমজানের আগে ছিল ৩০ টাকা ৪০ টাকা, আর আজকে জিজ্ঞাসা করলাম আজকে ৮০ টাকা। সরকারি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে, আমার মনে হয় স্বাভাবিক পর্যায়ে থাকবে।
এক সপ্তাহের ব্যবধানে ফরিদপুরের বাজারে বিভিন্ন ধরনের সবজি প্রতি কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। তবে লেবু 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরা এখনো 5,500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপে ছিল 60 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, ধনের পাতা ছিল 250 টাকা কেজি, ধনের পাতা হচ্ছে 80 টাকা। মোটামুটি স্বাভাবিক একটু কমই বলা চলে। ময়মনসিংহের বাজারে বেশিরভাগ সবজির দাম স্বাভাবিক রয়েছে। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। যদিও বেগুন 80 টাকা কেজি ও লেবুর হালি 60 টাকাতেই রয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। রমজানে ভোক্তাদের দুর্ভোগ লাঘবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবিতে নারায়ণগঞ্জের 2500 বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আর রহমান ফাউন্ডেশন। শুক্রবার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার থেকে মিছিলটি বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, কিছু মানুষ রমজান এলে সিন্ডিকেট করে বাজারের দাম বাড়িয়ে দেয়। এতে মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই দিশেহারা হয়ে পড়ে। তাই ব্যবসায়ীদের প্রতি বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান তারা। এবার আগাম তরমুজের আবাদ হয়েছে পটুয়াখালীর রাঙামালী উপজেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হয়েছে। চাষিরা জানান, এবার তরমুজ উৎপাদন খরচ, বীজ, সার, কীটনাশক সহ জমির মূল্য ও শ্রমিকের মজুরি গতবারের চেয়ে বেশি। তাই কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত তারা। আর কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে 650 কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছেন। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠে গাঢ় সবুজ লতায় মোড়ানো পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে হলুদ ফুল। সেই ফুলের মতোই মাঠ জুড়ে গাছে গাছে ধরে আছে সারি সারি তরমুজ। কারো গাছে এসেছে ফুল, কারো গাছে ধরেছে ফল। তাই গাছ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তারা জানান, টানা 3 বছর রোগবালাই ও বিরূপ আবহাওয়ার কারণে তরমুজ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও বাজার দর ভালো হওয়ায় এবার আগাম তরমুজ আবাদ করেছেন। বছর জুড়ে আইলে আমরা সেজন্য একটা তরমুজ চাষ করি, এটার আশা নিয়ে থাকি। এত বছর গাছ মারা গেছে, এখন আর কি বছর গাছ গাছেরই অনেক ভালো দেখা যায়। তরমুজের চাষিরা খুবই আর কি সারা ভালো, মানে নামার অঞ্চলের ভিতরে তরমুজ আর কি খুব ভালো আর কি, মানে তা বলার মতো না। তবে তরমুজ আবাদে বেড়েছে উৎপাদন খরচ, বীজ, সার, কীটনাশক ও জমির মূল্যের পাশাপাশি শ্রমিকের মজুরিও বেড়েছে আগের চেয়ে। তাই বাজার দর ভালো না হলে লাভবান হওয়া নিয়ে শঙ্কিত তারা। শ্রমিক 200 টাকা 300 টাকা রোজে কাজ করাইতে পারছি, এখন বর্তমান লাগে 600-700 টাকা। কীটনাশকের দাম বেশ বাড়তি, সার ঔষধের দাম বাড়তি, যদি মনে করেন দাম ভালো পাই তা লাভবান হব। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এখন পর্যন্ত তেমন কোনো রোগবালাইয়ের আক্রমণ নেই। উৎপাদন বেশ ভালো আশা করছেন। এবার 650 কোটি টাকার তরমুজ বিক্রি হবে। যে সময়টা রোগবালাই আক্রমণ হয় সে সময়টা আমরা প্রায় অতিক্রম করে ফেলছি। আশা করি এবছর তেমন কোনো সমস্যা হবে না এবং উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে 2023-24 অর্থ বছরে আবাদ এবং উৎপাদন ধস নামলেও বাজার দর ভালো ছিল। চলতি মৌসুমের 2024-25 অর্থ বছরে তরমুজের আবাদ বেড়ে 8250 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। কামরুল হাসান, 71, রাঙামালী। রাঙামালীতে আগাম তরমুজ চাষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, তরমুজ বাজারজাতকরণে কোনো প্রতিবন্ধকতা আছে কি, আর পাইকারি ও খুচরা মূল্য নিয়ে কৃষকরা কি বলছেন জানাবেন। জি ফারজানা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, দক্ষিণ অঞ্চলে তরমুজ উৎপাদনে অন্যতম এলাকা হিসেবে পরিচিত রাঙামালী এ অঞ্চলের তরমুজের স্বাদ, গুণগত মান দেশ জুড়ে সুনাম কুড়িয়েছে। তাই রাঙামালী রাঙা তরমুজ উৎপাদনে প্রতি মৌসুমেই অপেক্ষা করে থাকেন এই অঞ্চলের চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে এবছর 8250 হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর তরমুজের ফলন ভালো হয়েছে বলে বলছেন কৃষি বিভাগ। ইতিমধ্যেই তরমুজ বাজারজাত শুরু হয়েছে এবং আপনি যে প্রশ্নটি করছিলেন, এখন পর্যন্ত
কোনো প্রতিবন্ধকতার খবর আমরা পাইনি এবং ফলন ভালো হয় কৃষকরাও খুশি। তবে কৃষকরা বলছেন যে প্রতি বছরের চেয়ে এবছর উৎপাদন খরচ বেড়েছে, অর্থাৎ সার, কীটনাশক, বীজ এবং জমির মূল্যের বাড়ার পাশাপাশি শ্রমিকের মজুরিও বেড়েছে, যার কারণে উৎপাদন খরচ বাড়ার কারণে ভালো বাজার দর আশা করছেন কৃষকরা। আমি বর্তমান বাজার দরের খোঁজ খবর নিয়ে জেনেছি যে বড় আকারের যে তরমুজগুলো রয়েছে সেগুলো শত বিক্রি হচ্ছে 26,000 টাকা দরে এবং মাঝারি আকারের যে তরমুজ রয়েছে সেগুলো শত বিক্রি হচ্ছে 19,000 টাকা দরে এবং ছোট আকারের যে তরমুজগুলো রয়েছে সেগুলো 15,000 টাকা দরে বিক্রি করছেন কৃষকরা বলছেন যে সামনের দিনগুলোতে অর্থাৎ রমজানের মাঝামাঝি সময় তরমুজের বাজার দর আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা এবং কৃষি বিভাগও বলছেন যে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের দর ভালো হবে এবং 650 কোটি টাকার তরমুজ বিক্রি করার আশা করছেন কৃষি বিভাগ। এ বিষয়ে কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন গত 3 বছর রোগবালাই ও বিরূপ আবহাওয়ার কারণে তরমুজ উৎপাদন এবং আবাদ ধস নামলেও এবছর তরমুজের আবাদ বেড়েছে, সেই সঙ্গে কৃষকের আগ্রহ বেড়েছে, বাজার দর ভালো পাচ্ছেন, যার কারণে চাষিরা আরো উৎসাহিত হবে আগামী বছর তরমুজ আবাদে। এবং আমরা কৃষকদের সঙ্গে সকাল থেকে ঘুরে কথা বলেছি বিভিন্ন মাঠে। কৃষকরা বলছেন এবছর আগাম তরমুজ আবাদ হয়েছে, যার কারণে বাজার দর একটু শুরুর দিকে কম রয়েছে, তবে সামনে যত দিন গড়াবে তত আসলে দাম বাড়বে এমনটা মনে করছেন কৃষকরা। সেই সঙ্গে কৃষকরা বলছেন যে এখন পর্যন্ত মাঠের যে পরিস্থিতি, আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে কৃষকরা ভালো পর্যায়ে লাভবান হবেন এমনটি প্রত্যাশা করছেন। ধন্যবাদ কামরুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটি থেকে আগাম তরমুজ চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। মুন্সিগঞ্জের শ্রীনগরে একের পর এক কবর থেকে চুরি হচ্ছে কঙ্কাল। উপজেলায় 2 সপ্তাহে 3টি কবরস্থান থেকে 4 দফায় 11টি কঙ্কাল চুরি হয়েছে। ধারাবাহিক এমন চুরিতে দুশ্চিন্তায় এলাকার মানুষ। পুলিশ মনে করছে মেডিকেল শিক্ষার্থী কিংবা বেদেতান্ত্রিকদের কাছে এসব কঙ্কাল খুলি বিক্রি হচ্ছে। জসিমউদ্দিন দিয়ানের তথ্য, ছবিতে প্রতিবেদন। কবর আছে, মরদেহ নেই। কবর থেকে চুরি হয়েছে মানুষের কঙ্কাল। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় 13 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত 3টি সামাজিক কবরস্থানের 70টি কবর খুঁড়ে 11টি কঙ্কাল চুরি হয়েছে। চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। আর এতদিনে কোনো চোর চক্র শনাক্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সারা জেলার মানুষ। তো গতকালকে আমি এখানে দেখছি ফ্রেশ বললাম যে এত সুন্দর গাছগুলা নষ্ট করলো কে। তো আমি এটা দেখার পরে মনে করছি শিয়ালে খুঁজছে, পরে দেখি বাঁশ উঠানো। তো এটা থেকে পরে দেখি এটা আবার বড় করে কাটা, বোঝা যায় 5টার মতো আর কি নিচে এরকম মনে হয়, বা 6টা 7টা হইতে পারে বাই চান্স। আমি এসে দেখি কবরটা খোদা, মাথার বগলটা খোদা, আর এটা আমার মার কবর। 4-5টা কবর যেমন পরিপূর্ণভাবে বোঝা গেছে যে এখান থেকে মাথার দিকটা, প্রত্যেকটা কবরের মাথার দিকটা খনন করা হয়েছে এবং ভিতর থেকে কঙ্কালগুলো নিয়ে গেছে এবং কবরের পাশে আপনার ছুরি রাখা ছিল, ছুরিটা আছে এখন ওইখানে। দালালদের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীদের কাছে কঙ্কালের পাশাপাশি স্থানীয় বেদে ও তান্ত্রিক সম্প্রদায়ের কাছে খুলি বিক্রি হচ্ছে বলে ধারণা করছে পুলিশ। যদিও লৌহজং কনকসার বেদেপল্লীর বাসিন্দাদের দাবি তারা গাছগাছালির সাহায্যে তাবিজ বানিয়ে বিক্রি করেন। জাদু আর ভেলকিতে বড় বড় পাখির খুলি ও হাড় ব্যবহার করেন, যা ভারতের আসামের কামরূপ কামাখ্যা থেকে সংগ্রহ করা হয়। তাবিজ কবজ বিক্রি করি, গাছ গাছলা, নানান বিভিন্ন চামড়া, গাছ গাছলা অনেক কিছু মিলাইয়া মদন ট্যাগ কতগুলো আছে, হাড় গিলা আর পাখিগুলা, ওই হাড়গুলা মানুষের এই হাড়ের মতোই, ওটা দিয়ে খেলাটা দেখায়। ফুলি তো আসলে জাদু টোনার বিষয়গুলোতে ব্যবহার করা হয়, কিন্তু কঙ্কাল তো জানেন মেডিকেল পারপাসে ব্যবহার করা যায়। আমরা মেডিকেল গুলাতেও আমাদের সোর্স নিয়োগ করা আছে যে কারা কেনা বেচার সাথে জড়িত, অনুসন্ধান করতেছি। নোটিশেবল তেমন কিছু আমরা এখন পর্যন্ত পাইনি হাতে। বেজগাঁও কবরস্থানে 2বার, সিংপাড়া ও চারিগাঁও থেকে 1বার করে খুলি ও কঙ্কাল চুরি হয়েছে। প্র্যাকটিক্যালে আর্টিফিশিয়াল কঙ্কাল ব্যবহার করার কথা থাকলেও দাম বেশি হওয়ায় বাংলাদেশে প্রতি বছর মেডিকেলে ভর্তি হওয়া 10 থেকে 11,000 নতুন শিক্ষার্থীর জন্য কবর খোঁড়া কঙ্কাল যোগান দেওয়া হয় বলে মনে করছেন বিজ্ঞ চিকিৎসকেরা। হাসান আহমেদ, 71। দর্শক, মুন্সিগঞ্জে কঙ্কাল ও খুলি চুরির ঘটনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দিয়ান। জসিম, কঙ্কাল ও খুলি চুরির ঘটনায় পুলিশের কোনো তৎপরতা দেখছেন কি বলছেন তারা, আর এলাকাবাসী কি বলছেন? আমি সর্বপ্রথম আসলে পুলিশের কথা ধরে যদি বলা শুরু করি, পুলিশ যেমনটি বলছিলেন যে প্রথম যে
যে পূর্ব বেজগাঁও এলাকায় যখন 2 দফায় অর্থাৎ 13 এবং 17 ফেব্রুয়ারি যখন এই একই কবরস্থানে পুলি চুরি হলো 11টি, তখন পুলিশের ভাষ্য ছিল যে এটা আসলে যারা তন্ত্রমন্ত্র করে অর্থাৎ বেদী সম্প্রদায়ে বা অন্য যারা আছে তন্ত্রমন্ত্র করে তারা আসলে এই চুরিটি করেছে। আমরা কিন্তু এই বেদী সম্প্রদায়ের সাথে কথা বলেছি, আপনি নিশ্চয়ই প্রতিবেদনে শুনতে পেলেন যে বেদী সম্প্রদায় কিন্তু সুস্পষ্ট বলছেন যে তারা ভারতের আসামের কামরূপ কামাখ্যা থেকে আসলে বড় বড় পাখির খুলি বা বন মানুষের খুলি বা হাড় তারা এনে তারা এই ধরনের কবরস্থান থেকে মানুষের কঙ্কাল তারা চুরি করে না, তাদের বক্তব্য এরকম সুস্পষ্ট। এরপরে কিন্তু শ্রীনগরের আরো 2টি এলাকা অর্থাৎ চারিগাঁও এবং সেই পশ্চিম সিংপাড়া যখন এই 11টি একেবারে পুরোপুরি কঙ্কাল চুরি হয়ে গেল, তখন কিন্তু পুলিশ বিষয়টা নিয়ে ভিন্নভাবে ভাবছেন। পুলিশ অবশ্যই বলছেন যে এটা মেডিকেল কলেজে ব্যবহার হয়। আপনারা জানেন যে মেডিকেল কলেজে প্রথম এবং দ্বিতীয় বর্ষে যে অ্যানাটমি পড়ানোর সময় কিন্তু এই কঙ্কাল ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে যদিও কঙ্কাল বেচা কিনা বাংলাদেশের আইনে একেবারে অবৈধ, তারপরে পুলিশ বলছেন যে এই কঙ্কালগুলো আসলে মেডিকেল কলেজে যায়, সেক্ষেত্রে আসলে একটি দালাল চক্রের মাধ্যমে এই কঙ্কালগুলো যায় এবং এই দালাল চক্রকে তারা শনাক্ত করার জন্য তারা আসলে একটা সোর্স নিয়োগ করেছেন, যে সোর্সের মাধ্যমে তারা আসলে এই কঙ্কালগুলো কোথায় যাচ্ছে কিংবা কোন মেডিকেলে যাচ্ছে এগুলো তারা দেখভাল করার বা শনাক্ত করার যে বিষয়টি, চক্রকে ধরার যে বিষয়টি, তারা আসলে সেভাবে আগাচ্ছেন। পক্ষান্তরে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আসলে এই যে একের পর এক কঙ্কাল চুরি, এটা কিন্তু মুন্সিগঞ্জ জেলা জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ তারা বলছেন যে স্বজনদের যে কবরস্থ করতে হলে এখন যে কবরগুলো বেশিরভাগই আসলে নির্জন এলাকায় থাকে, নীরব এলাকায় থাকে এবং অনেক জায়গায় প্রাচীর থাকে না, অর্থাৎ সীমানা কবরের যে প্রাচীরগুলো থাকে না, সেক্ষেত্রে আসলে এই তাদের স্বজনদের কবরস্থ করতে হলে এইভাবে যদি একের পর এক কবর চুরি হয়, তাহলে তারা আসলে বিষয়টি নিয়ে আসলে ভিন্নভাবে ভাবছেন। তারা অনেকে বলছেন যে এইভাবে যদি একের পর এক চুরি হয়, যদি চুরি রোধ না করা যায়, সেক্ষেত্রে আসলে তাদের বাড়ির আঙ্গিনায় আসলে তাদের স্বজনদের কবর দিতে হবে। কারণ এক একজনের স্বজন এক একজনের কাছে কতটা প্রিয় নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আপনি বিষয়টা নিয়ে। সেক্ষেত্রে তারা চাচ্ছেন যে অতি শীঘ্রই এই চোর চক্রকে ধরে এই মুন্সিগঞ্জ জেলা থেকে কোনো কবর করে যাতে কঙ্কাল বা খুলি কোনোভাবে চুরি না হয়, এই বিষয়টি তারা আসলে খুব বেশি জোর দাবি করছে। ধন্যবাদ জসিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মুন্সিগঞ্জে কঙ্কাল চুরির খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম উদ্দিন দেয়ান। যারা ধর্মের নামে রাজনীতি করে তারা যেন প্রতিষ্ঠিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানান বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। শুক্রবার বিকেলে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে, সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে। কর্মী সভা শেষে নেতাকর্মীরা পিরোজপুর টাউন ক্লাবে পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিল করেন। হয়তো পাবলিক দেশে আসবে না, কিন্তু প্রায় রক্ষারা পাবলিক কিন্তু এখনো দেশে আছে। সুতরাং সেই রক্ষারা বাহিনী যারা ইসলামের নামে ধর্মের নামে রাজনীতি করে, তারা যেন আবার প্রতিষ্ঠিত হয়ে না যায়। রাঙামাটির কাউখালী এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর গোপন আস্তানা থেকে গোলাবারুদ সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার অভিযান চালিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, 17 রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি সেট, একটি হার্ড ডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের বিভিন্ন রসিদ সরঞ্জাম উদ্ধার করা হয়। বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী। ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। সদর থানার ওসি আবু ফয়সল জানান, বিএনপির এই কর্মীরা চাঁদা দাবি করে আসছিলেন বলে স্থানীয় হাজিপুর বাজারের এক ব্যবসায়ী অভিযোগ করেন। এরপর শুক্রবার রাত 8:30টায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। 3 জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আটককৃতরা হলেন পলাশ মিয়া, সিরাজুল ইসলাম ও ফরমান।
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক মুসাব্বির মাহমুদ সানি এবং তার ভাই সানজিদ আহত হয়েছেন। সানি জানান, শুক্রবার তারাবির নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার পর 5 থেকে 7 জন লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানজিদকেও মারধর করে হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তবে পুলিশ বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলা হতে পারে। অভিযোগের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার উপর হামলা করছে, ছুরিতে আঘাত করছে। আমাকে ঠেকাইতে আইসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এরকম দেখেন ছুরিতে আঘাত করছে। আমাদের সাথে জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা আছে আমাদের পিরোজপুরে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং একটা বিচার চাই। পরীক্ষা নিরীক্ষা করে ওদের কয়েকটা জায়গায় ইনজুরি পাই, যেমন আপার ব্যাক এবং রাইট শোল্ডার, লেফট শোল্ডার জয়েন্ট, আর হচ্ছে মাথায় ফ্রন্টাল ডিজয়েন্ট। যারা অ্যাসল্ট হয়েছে সানি, তাদেরকে আমি হাসপাতাল নিয়েছি। ওরা 2 ভাই, এখন চিকিৎসা চলতেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে ছাত্র সমাজের করা মানববন্ধন শেষে ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে টিকিট কাউন্টার কর্মীর বিরুদ্ধে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাফর হোসেন জানান, শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে সৌরভ ও তানবীর নামে 2 জন আহত হয়। এ ঘটনায় শাহজাহান নামে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের এক কর্মীকে আটক করেছে পুলিশ। ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে থাকা কাউন্টার কর্মী শাহজাহানকে জিজ্ঞেস করতে গেলে সে ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে কয়েকজন এসে ছাত্রদের উপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিতাস কমিউটার ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা সানির বিরুদ্ধে ছাত্ররা যুবদলের প্রভাব বিস্তারের অভিযোগ আনেন। তবে নাজমুল এই অভিযোগ অস্বীকার করেছেন। নোয়াখালীতে মোবাইল চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ নোয়াখালীর পৌরসভার 3 ওয়ার্ডে অভিযান চালায়। এতে চোর চক্রের সদস্য জাফর, আহমদ অভি এবং আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া 9টি মোবাইল ফোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শ্রী উৎস ভট্টাচার্য নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবার জানায়, শুক্রবার নাকের পলিপাস অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসক রাজিবুল আহসান দুপুরে রোগীর পলিপাস অপারেশন করেন। এরপর রোগীর জ্ঞান না ফেরায় তাকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংরক্ষিত বন উজাড় করে বনখেকো চক্রের বনভূমি দখলের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে ৭১ টেলিভিশনের প্রতিবেদক কামরুল হাসানের নামে অপপ্রচারের বিরুদ্ধে পটুয়াখালী রাঙাবালিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার বেলা 11:30টায় রাঙাবালি প্রেস ক্লাবের সামনে আয়োজন হয়। রাঙাবালি প্রেস ক্লাব ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, বনখেকো চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে ৭১ টেলিভিশন ও দৈনিক যুগান্তরের সাংবাদিক কামরুল হাসানের নামে অপপ্রচার চালিয়েছে বনখেকো চক্র। এ ধরনের ঘটনা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য হুমকি। অনতি বিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। গত 5 মার্চ ৭১ টেলিভিশনে রাঙাবালিতে সংরক্ষিত বনের গাছ উজাড়, গাছ কাটলো বনখেকোরা, দখল হচ্ছে বনভূমি, তবুও উদাসীন বন বিভাগ শীর্ষক একটি প্রতিবেদন এবং এ বিষয়ে 2টি লাইভ সম্প্রচার হয়। ব্রাহ্মণবাড়িয়া সূর্যমুখীর আবাদ বাড়ছে। এতে একদিকে পূরণ হচ্ছে তেলের চাহিদা, অন্যদিকে মিটছে সৌন্দর্য পিপাসুদের মনের খোরাক। চাষিরা জানান, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আওতায় আনা হলে জেলায় সূর্যমুখীর আবাদ বাড়ার পাশাপাশি তেলের পরিমাণও বাড়বে। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৬৫ লাখ টাকার সূর্যমুখীর তেল বীজ উৎপাদিত হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে সূর্যমুখীর আবাদ। জেলার প্রায় সবকটি উপজেলায় সূর্যমুখীর আবাদ হচ্ছে। এর মধ্যে রয়েছে হাইসান ৩৬ এবং CSAMP জাতের সূর্যমুখী।
কৃষক শাহানুর ভূঁইয়া জানান 5 বিঘা জমিতে এবার সূর্যমুখীর আবাদ করেছেন তিনি। এতে খরচ হয়েছে 35 থেকে 40 হাজার টাকা, আর সব খরচ বাদ দিয়ে 40 থেকে 45 হাজার টাকা লাভের আশা করছেন। প্রতি বছরে আগ্রহের সহিত আমি করি, আমার নিজের চাহিদা মিটাই আমি তেল এবং বীজ অন্য জায়গাতে বিক্রি করি। অন্য চাষিরা জানান তেলের পাশাপাশি সূর্যমুখী থেকে খৈল পাওয়া যায়, আর গাছের অবশিষ্টাংশ কৃষক জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারে। তারা আরও বলছেন, পুষ্টিগুণ বেশি থাকা ও ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের পরিমাণ কম থাকায় সূর্যমুখী আবাদের চাহিদা দিন দিন বাড়ছে। এটা থেকে গরুর জন্য খুব ভালো পুষ্টিকর খাবার তৈরি করা যায়, এবং এই যেটার যে বীজ এবং দানাগুলো, এগুলো পাখির খাবারের জন্য খুব পুষ্টিকর খাবার। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকরা এগুলা কিভাবে উৎপাদন করা যায় এবং প্রোডাকশনটা বাড়ানো যায়, এই জন্য তারা আমাদের সাথে সহায়তা করতেছে এবং কথাবার্তা বলতেছে। ফুল বাগান, এত সুন্দর সুন্দর ফুল আছে, তো সেখানে একটা রিল্যাক্স ফিল করতে পারা যায়। সৌন্দর্য উপভোগ করার লেগে আমরা ফুলের বাগানে আসছি আর কি। সূর্যমুখী তেলেও অনেক উপকারী জিনিস রয়েছে, যেটা আমাদের ক্যান্সারের ঝুঁকি কমায়, এছাড়াও আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এদিকে জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, আবাদ বাড়াতে প্রায় 200 কৃষককে প্রণোদনার আওতায় সার বীজ দেয়া হয়েছে। আমরা বিগত কয়েক বছর সরিষা সহ সূর্যমুখী বিশেষ ভোজ্য তেলগুলা আমদানি নির্ভরতা কমানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলার 55 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। এ থেকে 90 মেট্রিক টন তেল বীজ পাওয়া যাবে। ফারদিন নীরব, 71। ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখী চাষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, চাষিরা কৃষি বিভাগ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি বলছেন তারা? দেখুন ফারজানা, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুগুড়া গ্রামের একটি সূর্যমুখী জমিতে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এতে কিন্তু সূর্যমুখীর যে তৈল বীজ ইতিমধ্যে সংগ্রহ করা শুরু হয়ে গেছে। জেলা জুড়ে কিন্তু এখন আবাদকৃত যে সূর্যমুখী রয়েছে তাদেরকে তৈল বীজ সংগ্রহের কাজ চলছে। আপনি জানেন যে জেলার প্রায় সবকটি উপজেলায় কিন্তু সূর্যমুখীর আবাদ হয়। চলতি মৌসুমে এখানে এই জেলায় আবাদ হয়েছিল প্রায় 55 হেক্টর জমিতে। চাষিরা আমাকে জানিয়েছেন যে এবার আবহাওয়া কিন্তু অনুকূলে ছিল, তাই তারা ফলনও ভালো পেয়েছেন। এখানে হাইসান 36 ছাড়াও বিভিন্ন জাতের সূর্যমুখীর আবাদ হয়েছে। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে জেলায় প্রায় 65 লাখ টাকার মতো সূর্যমুখীর তৈলবীজ উৎপাদিত হবে বলে তারা আশা করছেন। আপনি জানেন যে এটি শুধু ভোজ্য তেলের উৎস নয়, এটি প্রাণী খাদ্যের একটি অন্যতম উৎস। এছাড়া এই যে সূর্যমুখীর যে অবশিষ্টাংশ রয়েছে গাছের, তা কিন্তু জ্বালানি হিসেবে কৃষকরা ব্যবহার করছেন। এতে তারা সব দিক থেকে লাভবান হচ্ছেন। তাছাড়া কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে সূর্যমুখীর আবাদ বাড়ানোর জন্য তারা কিন্তু বিভিন্নভাবে প্রণোদনা এবং উৎসাহ জুগিয়ে যাচ্ছেন কৃষকদের। ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে জানিয়েছেন যে আবাদ বৃদ্ধির জন্য তারা কিন্তু চলতি মৌসুমে প্রায় 200 কৃষককে প্রণোদনার আওতায় সার বীজ সরবরাহ করেছেন। কৃষকরা বলেছেন যে এটি কিন্তু শুধু তাদের যে তৈলের চাহিদা তাই নয়, এটি কিন্তু এখানে যারা সৌন্দর্য পিপাসু রয়েছেন তাদের বিনোদনের চাহিদাও মিটছে। তারা আশা করছেন যে সূর্যমুখীর তৈল প্রক্রিয়াকরণের জন্য যে মেশিন প্রয়োজন, সেটি পেলে তারা আরো বেশি ভালো ফলন ধন্যবাদ রুমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে সূর্যমুখী চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী জালাল উদ্দিন রুমি।